ইন্টারপোলের হাতে বেনজিরের তথ্য উপাত্ত তুলে দিল ঢাকা। দেশে ফেরাতে আমিরাতে দুদকের চিঠি। আটক নয়, দিল্লি বিমানবন্দরে হয়রানি। প্রতিবাদ হিসেবে ঢাকায় ফেরার কথা বললেন জাহিদুর রহমান। সকল সংবাদপত্র একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল, হাতে গোনা মাত্র 4টি সংবাদপত্র ছিল। এখন সংবাদপত্রের যে টুটি চেপে ধরা হয়েছিল সেটি অন্তত এখন নেই এই মুহূর্তে। অন্যের মত দমিয়ে নয়, আইনের শাসন নিশ্চিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর। চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন। থামেনি বিএসএফ এর পুশিন চেষ্টা। সংসদের সীমান্ত ইস্যুতে আলোচনায় গড়িমসির অভিযোগ জামায়াতের। এবার লালমনিরহাটে শিশুকে খুনের পর মাটি চাপা। অভিযুক্তের বাড়িতে স্থানীয়দের হামলা, ভাঙচুর, আগুন। টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের মিশনে কাল প্রথম পরীক্ষা আর্জেন্টিনার। রাতে ফ্রান্স সেনেগাল বিগ ম্যাচ। আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন সেলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ফারজানা নিশি এবং রহমান রাশেদ। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নানা তথ্য উপাত্ত ইন্টারপোলের প্রতিনিধিদের হাতে তুলে দিল দুদক। আন্তর্জাতিক সংস্থাটির দুই প্রতিনিধি দুদকে গিয়ে বিভিন্ন নথিও যাচাই বাছাই করেছেন। বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে দুটি মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে চিঠিও দিয়েছে এই সংস্থা। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে আওয়ামী লীগ সরকারের আমলেই। অভিযোগ আছে গুম, খুন সহ শেখ হাসিনার অপরাধের প্রাতিষ্ঠানিক রূপ পায় বেনজিরের সহায়তায়। বিপদের আঁচ করতে পেরেই দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক পুলিশ প্রধান। অবশেষে বছর দুয়েক পর দুবাইয়ে ধরা পড়ে ইন্টারপোলের হাতে। এরপর থেকেই আলোচনায় তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি, যা সংসদেও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। সরকারের এমন অবস্থানের পরপরই কাজ শুরু করে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। মঙ্গলবার বেনজিরের তথ্য উপাত্ত সংগ্রহ করতে সংস্থাটির দুই প্রতিনিধি আসেন দুদকে। প্রায় 3 ঘন্টা নানা নথি যাচাই বাছাই করেন তারা। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এক্সট্রাডিশন প্রপোজাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে যাবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে সমস্ত ডকুমেন্ট তার সাথে অ্যাটাচ করে প্রেরণ করা হয়েছে অলরেডি। নানামুখী উদ্যোগের পর কোন প্রক্রিয়ায় দেশে আনা হতে পারে বেনজির আহমেদকে, এখন তারই অপেক্ষা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। দিল্লি বিমানবন্দরে হয়রানির অভিযোগ তুললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয় সংবাদ সম্মেলনে জানান, ইমিগ্রেশন কর্মকর্তাদের আচরণের তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ফিরে আসেন ঢাকায়। দাবি করেন তাকে আটক রাখার তথ্য সঠিক নয়। বলেন, বাংলাদেশ বিকিয়ে প্রতিবেশীদের সাথে সম্পর্ক নয়। কি হয়েছিল দিল্লিতে রাগঢাক বাদ দিয়েই নিজের মুখে সবটা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে। শুরুতে জানান, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, বার্তাটা প্রতিবেশীকে দেয়া ছিল জরুরি। টু মাচ, আমি আর অপেক্ষা করব না, আমি ব্যাক করব। তারপর আমি আসলে আমার পাসপোর্ট ফেরত চাইলাম। ইন্টারিম সরকারের সময় তারা অনেকবার এই কথাবার্তা বলেছেন যে গণতান্ত্রিক সরকারের সাথে তারা, নতুন সরকার যেটা আসবে, যেটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, তার সাথে তারা এনগেজ করবেন। আমি আশা করি তারা সেটায় এগিয়ে যাবেন, এবং আমি যদি কোথাও কোনোভাবে রোল প্লে করার সুযোগ পাই, ইনভিটেশন পাই, নিশ্চয়ই ভারতে যাব। একই সাথে স্পষ্ট করেন, নেতিবাচক কিছু হোক তিনি চাননি। বলেন, প্রতিবেশীর সাথে আত্মমর্যাদার সম্পর্ক হোক পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। আবারও বলছি, এটা কোনো শত্রুতার বিষয় না। এটা হচ্ছে একটা মেসেজ আমার জায়গা থেকে মনে হয়েছে দেয়া উচিত, যে আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই।
এক প্রশ্নে উঠে আসে কূটনৈতিক পাসপোর্টের প্রসঙ্গ। এর সাফ জবাব দেন ডাক্তার জাহিদুর রহমান। কূটনৈতিক পাসপোর্ট কোনো কারণ না, কারণ আমার পাসপোর্টে সার্ক স্টিকার দেয়া হয়েছে, তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে সেভাবেই এফেক্টিভ হওয়ার কথা। অন্য কারণ ছিল, ওইগুলো আপনারা ইন্ডিয়ান মিডিয়াতেও আসলে কম বেশি এসছে। তিনি জানান বাংলাদেশ হাইকমিশনের কোনো গাফলতি ছিল না, উড়িয়ে দেন আটকে রাখার কথাটিও। নানান কথাবার্তা কোনো একটা রুমে নিয়ে আটকে রাখা হয়েছে, না, একদম একদম ভুল কথা এগুলো। আর আমাকে খুব বেশি জিজ্ঞাসাবাদ করা হয়নি আসলে। ডিল করছিলেন হাই কমিশনার, আমাকে একটা জায়গায় বসতে দেওয়া হয়েছে, যে বসতে দেওয়াটাও আমি মনে করি এই রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে ওয়াজ নট সুটেবল ফর মি। আমাদের হাই কমিশনার প্রথম থেকে আমার সাথে ওখানে ছিলেন, এটা সবচেয়ে জরুরি কথা। আমাদের হাই কমিশনার সম্পর্কে অনেক কথাবার্তা বলা হয় যে তার দুর্বলতা গাফিলতি কিছু ছিল কিনা। আমি এখানে স্পষ্টভাবে বলছি, আমি ওখানে ল্যান্ড করার পর থেকে শেষে আমি ইন্ডিয়ান টাইম রাত 12:30টায় একটা ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছি, কারণ আমি চাইনি ভারতের ইমিগ্রেশন ক্রস করব, সেই জন্য আমারও বেশ কিছু ঝুট ঝামেলা হয়েছে। পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন। এখন বাকি সংকট সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এগিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যেহেতু দুদেশের ইস্যুতে পরিণত হয়েছে, এখানে একটা কূটনৈতিক পারস্পরিক যে যোগাযোগ আছে সেটা স্থাপিত হয়েছে, সেটা তাদেরকে ডিল করতে দেই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে অনেকটা চাপে রয়েছেন, এমন মন্তব্য করলেন তারেক রহমান। মাঠ পর্যায়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেছেন, কারো মত দমন করতে চায় না সরকার, বরং করা যাবে গঠনমূলক সমালোচনাও। তবে কোনো তথ্য যেন ভুলভাবে উপস্থাপন না হয় সেদিকে সতর্ক থাকতে সাংবাদিকদের তিনি আহ্বান জানান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মাঠ পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অংশ নেন এক মধ্যাহ্নভোজে। ১.৫ দশকে সাংবাদিকদের দীর্ঘ সংগ্রাম আর মুক্তভাবে কথা বলতে না পারার নানা আক্ষেপের কথা শুনেন সরকার প্রধান। মানুষের যে আবেগ, সেটা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ১৭ বছরে কেমন নির্যাতনের মুখে এবং কেমন নির্মমতার ভিতরে এদেশের মানুষ ছিল। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, অন্যের মতামতকে দমিয়ে রাখা নয়, আইনের সুশাসন নিশ্চিত করতে চায় সরকার। আমরা চাই দেশকে বিভাজন থেকে নিয়ে আসতে। হ্যাঁ, আপনার একটা মতামত থাকবে, আমারও একটা মতামত থাকবে, কিন্তু তার অর্থ এই নেই যে আমার মতামতটাকে বাস্তবায়নের জন্য একদম আপনার মতামতকে একদম দমিয়ে রাখবো এবং বিভাজিত করে দিব আমরা জাতি বা সমাজটাকে। আমরা এটা চাই না, এবং সেই জন্যই এই সমস্যাগুলো আইনের দৃষ্টিতে যেমন আমরা সমাধান করার চেষ্টা করব, একইভাবে এই মানুষগুলোকে যতটুকু সম্ভব কাউন্সেলিং করার মাধ্যমে আমরা চেষ্টা করব সমাজ থেকে যাতে এই মনোভাবটাই দূর করা হয়। নতুন সরকারে এসে প্রধানমন্ত্রী হিসেবে অনেকটা চাপ অনুভব করছেন বলেও মন্তব্য করেন তারেক রহমান। সরকারের গঠনমূলক সমালোচনা করলেও কোনো কিছু যাতে ভুলভাবে উপস্থাপন না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভবিষ্যৎটা আমরা এইভাবে যে আপনি সমালোচনা, গঠনমূলক যদি সমালোচনা, ওয়েলকাম দ্যাট, কোনো সমস্যা নাই। তো ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। তো মূল বিষয়টা হচ্ছে আপনি আপনার বক্তব্য বলবেন, কেন বলবেন না, আমারও বক্তব্য আছে, কিন্তু ওটাকে ডিফারেন্ট উদ্দেশ্যে যদি আপনি উপস্থাপন করেন তখন হয় কি সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। তো আমরা কেন সম্পর্কটা খারাপ করতে চাইবো? আলাপচারিতার এক পর্যায়ে ফুটবলে কোন দলকে সমর্থন করেন সেটিরও কৌশলী জবাব দেন তারেক রহমান। অনেকদিন তো একটা দেশে ছিলাম আমি। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রীর চীন সফরের আগে দীর্ঘদিনের ঝুলে থাকা প্রকল্পের অনুমোদন মিলল একনেকে। চীনা অর্থনৈতিক এবং শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণে খরচ ধরা হয়েছে 4,189 কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সরকারের দাবি, পুরোটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। 1 দশক পর গতি পেয়েছে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণে। এই অঞ্চলের জন্য রাস্তাঘাট, গ্যাসের লাইন সহ অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণে অবশেষে প্রকল্প পাশ হলেও একনেকে। খরচ হবে 4,189 কোটি টাকা। 2027 সালের জানুয়ারিতে শুরু হয়ে যার কাজ শেষ হবার কথা 2031 সালের ডিসেম্বরে। বাংলাদেশ সরকারের একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রীর চীন সফরের আগে হঠাৎই কেন এত বছর ধরে ঝুলে থাকা প্রকল্পের অনুমোদন? সরকারের দাবি, পুরোটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। এটা আসলে গত বৈঠকে উঠেছিল, সময়ের কারণে সে পুরোটা আলোচনা হতে পারেনি, সে কারণে আজকে আবার নতুন করে এটা তোলা হয়েছে।
তো এইগুলো কাজের ধারাবাহিকতা এটা। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে সফর আছে। এদিন একনেকে ফেনী জেলার মানুষকে আকস্মিক দুর্যোগ থেকে রক্ষা করতে অনুমোদিত হয় প্রায় ১৫০০ কোটি টাকার প্রকল্প। পাশাপাশি করতোয়া নদীকে পুনরুজ্জীবিত করতে বরাদ্দ দেওয়া হয়েছে আরও প্রায় ১,০০০ কোটি টাকা। এটা সম্পন্ন হলে এই আকস্মিক প্রকোপ থেকে যদি তৈরি পরিস্থিতির সৃষ্টিও হয়, তাহলে সেখানে সর্বাপেক্ষা কম ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আমরা যাতে পুরো ব্যবস্থাপনাটা চালাতে পারি, সেটার জন্য এই প্রকল্পটা তৈরি করা হয়েছে। তিস্তা নদীর সাথে এটাকে আবার রিলেট করতে গেলে প্রায় ৭০ কিলোমিটার নতুন করে করতে হবে। সেটা পরবর্তী ফেজের যে আরো প্রকল্পগুলো আছে সেইগুলোতে এটা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৭,০০৩,৩৬,০০,০০০ টাকার ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর 7 বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি ভুট্টা ক্ষেত থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনের বাড়িতে হামলা, ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে। আহত হয়েছে অন্তত 30 জন। 7 বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এমন খবরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল লালমনিরহাটের ফলিমারি গ্রামের 7 বছরের নন্দিনী। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে হাতে কোদাল নিয়ে এলাকার যুবক বিধানচন্দ্র বের হয়। তা দেখে নন্দিনীর পরিবার সন্দেহ হলে ভুট্টা ক্ষেতের মাটি খুঁড়ে বস্তাবন্দি নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিধানচন্দ্রের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। দেখি ওই ছেলে গাও ধুইয়া কোদাল ঘাড়ে নিয়ে আসবে নাছে। ওই সমাজ থেকে ওনাকে বাদ দিছে, ওই কারণে আমি বলে নাকি কি করছি ওনার নামে, সেই জন্য তারা ওই ছেলেটা আমাকে অনেক, আমি তো কথাই বলি না, ও কিন্তু ওই গ্রামে থাকে। আমরা জানি সর্বোচ্চ যেটা শাস্তি আমাদের বাংলাদেশ সংবিধানের যে ধারা অনুযায়ী তার মৃত্যুদণ্ড যেটা, সেটা আমাদের সেটা আমরা আশা করি। খবর পেয়ে বিধানচন্দ্র ও তার বাবাকে আটক করে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়িতেও ভাঙচুর করে। আহত হন 18 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন। এখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ঢিল পাটকেল নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামি ধরা পড়লো, তার সাথে আর কেউ ছিল কিনা সেটা কিন্তু আমরা বের করার জন্য তাকে আমাদের দরকার। তো আমরা যারা যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল সবার সর্বোচ্চ শাস্তি এনশিওর করব, এটা আমরা কথা দিয়ে গেলাম। নন্দিনী নিখোঁজের পর আদিতমারী থানায় ডায়েরি করতে গেলে তা নিতে পুলিশ গড়িমসি করে বলে অভিযোগ করেন নিহতের পরিবার। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ সুপার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের মিশন শুরুর অপেক্ষায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগের আসরের প্রথম ম্যাচ হেরেও বিশ্বকাপ জেতা লিওনেল স্ক্যালোনি আলজেরিয়া ম্যাচকেই সব বলতে নারাজ। এদিকে আর্জেন্টাইনদের জন্য সুখবর যে গোলবারের নিচে ফিরছেন এমিলিয়ানো মার্টিনেজ। ক্যানসাস সিটি স্টেডিয়ামে বুধবার সকাল 7টায় আলজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসিরা। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামান রিপোর্ট পাঠিয়েছেন। এই বিশ্বকাপ দক্ষিণ আমেরিকার না। প্রথম ম্যাচে 4 দেশের 2টি হেরেছে, 2টি করেছে ড্র। পঞ্চম দেশ হিসেবে অভিযান শুরুর অপেক্ষায় আর্জেন্টিনা, যাদের আবার আগের আসরের প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ জেতার রেকর্ড আছে। তাই সৌদি আরব অভিজ্ঞতা থেকে আলজেরিয়া ম্যাচকেই সব বলতে নারাজ কোচ লিওনেল স্ক্যালোনি। আমাদের আগের বিশ্বকাপের অভিজ্ঞতা সবার জানা, সুতরাং প্রথম ম্যাচ খুব জটিল কিছু নয়, সেখানেই সব শেষ হয়ে যাবে না, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ। এক ফ্রেমে পুরো আর্জেন্টিনা দল, যার জন্য গত 2 সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে কোচকে। গোলবার সামলাবেন পরীক্ষিত এমিলিয়ানো মার্তিনেজ। একমাত্র তাগলিয়াফিকোকেই পাওয়া যাবে না, সেটা সত্য।
দলের ইনজুরি সংখ্যা কেটে গেছে, অন্ধকার কাটিয়ে আলোর পথে আলবিসেলেস্তে। তাই তো 4 বছরের ব্যবধানে সাহসী কোচ। তবে সতর্ক আলজেরিয়াকে নিয়ে। 48 দেশের বিশ্বকাপে ছোট দলগুলো চমকে দিচ্ছে প্রতিপক্ষকে। আফ্রিকার দেশটিও সেই চমক দেখাতে চায়। স্পেনের কি অবস্থা হয়েছে আমরা তা দেখেছি। ফুটবলে ছোট আর সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। আলজেরিয়াকে নিয়েও চিন্তার কারণ আছে, কেননা তাদের দারুণ কিছু ফুটবলার আছে। আমাদের প্ল্যান এ আছে, প্ল্যান বিও আছে। আর্জেন্টিনার প্রতি আছে সম্মান, তবে এখানে আমরা শুধু সংখ্যা বাড়াতে আসিনি। সংখ্যাটা লিওনেল মেসির জন্য। 200তম ম্যাচ খেলার ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে সুপারস্টার, অনুশীলনে অবশ্য নির্ভর। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশনে এবারও দলের অধিনায়ক তিনি। এর আগে ইতালি আর ব্রাজিলেরই আছে কেবল টানা 2 বার বিশ্ব জয়ের অভিজ্ঞতা। রিয়াদ মাহরেজ আলজেরিয়ার সবচেয়ে বড় তারকা। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে তারা। কোচ পেতকোভিচের অধীনে অদম্য 28 ম্যাচের 21টিতেই জিতেছে। তবে আর্জেন্টিনার সঙ্গে অভিজ্ঞতা মাত্র 1 ম্যাচের। 2007 সালের সেই লড়াই 4-3 গোলে জিতেছিল আলবিসেলেস্তে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। দর্শক দেখছিলেন ক্যানসাস সিটি স্টেডিয়ামে বুধবার সকাল 7টায় আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসিরা। এ নিয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। রাজীব শুনতে পাচ্ছেন আশা করি। আগের 4টা ম্যাচ পরপর যেহেতু ড্র দেখেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিঃসন্দেহে সমর্থকদের অনেক প্রত্যাশা থাকবে। এবারের আসর কেমন শুরু হতে পারে, ভক্তরা কি বলছেন? ঠিকই বলেছেন যে গতকালের 4টি ম্যাচ যেমন ড্র হয়েছে, তেমনি কিন্তু লাতিন আমেরিকার 4টা দেশও কিন্তু এখন পর্যন্ত জিততে পারেনি এই বিশ্বকাপে। সুতরাং আর্জেন্টিনার উপর ওই দিক থেকে একটু প্রেশার কিংবা প্রত্যাশা বেশি যে আর্জেন্টিনা আসলে সেই ড্র এবং পরাজয়ের বৃত্তগুলো ভাঙতে পারবে কিনা সাম্প্রতিক সময়ে এই লাতিন আমেরিকার কিংবা গতকালের যে 4টি ম্যাচ হয়েছে 8টা দলের সেখান থেকে। কিন্তু আর্জেন্টিনা এই ম্যাচে এগিয়ে থেকে নামবে, এটা নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। ব্রাজিল মরক্কো ম্যাচে যেমন আমরা এটা বলেছিলাম যে কাছাকাছি কিংবা কিছুটা ফাইট হতে পারে, এটা প্রত্যাশা ছিল আগে থেকেই। কিন্তু আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ কিছুটা হলেও একপেশে হবে, এরকমটাই আমার ধারণা। এবং সেখানে আসলে গোল সংখ্যা বাড়তেও পারে যদি না আসলে প্রথম ম্যাচে আর্জেন্টিনা খুব বেশি ভুল করে কিংবা খুব বেশি কোনো আসলে অঘটনের শিকার হয়। সে ছাড়া আসলে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা এই ম্যাচে বেশি। আলজেরিয়া যদিও শক্ত প্রতিপক্ষ, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু তাদেরও আসলে সুযোগ আছে। আর দর্শকদের প্রত্যাশার কথা যদি বলি, এই ক্যানসাস সিটিতে এই মুহূর্তে দেখছেন আপনি বৃষ্টি হচ্ছে, এই কারণে কিছুটা শান্ত। কিন্তু এর বাইরে আসলে আর্জেন্টিনার সমর্থকদের কিন্তু আসলে ছেয়ে গেছে পুরো শহর। আমরা যদি বলি, কালকে গভীর রাত পর্যন্ত কিন্তু আমরা আর্জেন্টিনা সমর্থকদের পার্টি করতে দেখেছি, তাদের বিভিন্ন ধরনের উৎসব আয়োজন দেখেছি। তারা আসলে আনন্দ করার জন্যই এই শহরে এসছে এবং সেই আনন্দের সবশেষ উপলক্ষটা কিন্তু এই আর্জেন্টিনার ম্যাচ। যদি আর্জেন্টিনা জিতে তাদের সেই আনন্দ উৎসব সব কিন্তু পূর্ণতা পাবে। এরপরই তাদের গন্তব্য হবে ডালাসে, যেখানে আর্জেন্টিনা বাকি 2টি ম্যাচ কিন্তু খেলবে। এবং আরেকটা জিনিস একটু বলে রাখা দরকার যে আর্জেন্টিনার দলটা আসলে কেমন হবে সেই বিষয়টা একটু বলা দরকার। সেটা অনেকেরই প্রত্যাশা কিংবা প্রশ্ন। লিওনেল মেসি খেলছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এমিলিয়ানো মার্তিনেজ তিনি গোলরক্ষক খেলবেন, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে একটু সন্দেহ আছে, তিনি খেলবেন কি খেলবেন না সেই জায়গায় একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা উনি হয়তো খেলবেন না প্রথম থেকে, এটাই কালকের যে ধারণা কোচ লিওনেল স্কালোনি দিয়েছেন প্রেস কনফারেন্সে, সেটাই। 4 ব্যাকলাইন নিয়ে আর্জেন্টিনা খেলবে না 3 ব্যাকলাইন নিয়ে খেলবে, সেই জায়গাটাও একটা প্রশ্ন আছে। এবং এই প্রশ্নগুলোর উত্তর আসলে এতক্ষণে মিলে গেছে, কোচ প্লেয়ারদেরকে বলে দিয়েছেন, হয়তোবা এখনও সেটা প্রকাশ পায়নি, কিন্তু ম্যাচ শুরুর আগেই কিন্তু সেটা জানা যাবে। আর একটা শেষ কথা বলতে চাই যে এখন যদিও বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন এখানকার সময় রাত 8টায় খেলা শুরু হবে তখন কিন্তু আসলে একদম পুরা পরিষ্কার আকাশ থাকবে। আবহাওয়ার পূর্বাভাস তেমনই বলছে। নিশ্চয়ই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য শুভকামনা। রাজীবকে অনেক ধন্যবাদ। রেজওয়ানুজ্জামান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে। 24 বছর পর ফ্রান্সের মুখোমুখি সেনেগাল। ইউরোপিয়ান জায়ান্টদের সামনে সুযোগ প্রতিশোধ নেয়ার। যদিও অতীত নিয়ে ভাবছেন না ফরাসি কোচ দিদিয়ের দেশম, আর সেনেগাল জিতলে অবাক হওয়ার কিছুই থাকবে না বলছেন কোচ পাপে থিয়াও। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়, আর বোস্টন স্টেডিয়ামে ভোর 4টায় ইরাকের প্রতিপক্ষ নরওয়ে। ফ্রান্সের ফুটবলার থেকে সমর্থক সবাই 2002 বিশ্বকাপের স্মৃতিটা নিশ্চয়ই মনে করতে চান না। সেবার সেনেগালের কাছে হেরে গ্রুপ পর্বে আর ঘুরে দাঁড়াতে পারেনি ফ্রান্স, জয়হীন থেকে বিদায় নেয়।
24 বছর পর আবারও সেনেগালের মুখোমুখি হতে যাচ্ছে লে ব্লু। সুযোগ প্রতিশোধ নেয়ার, তবে পুরনো স্মৃতি নিয়ে ভাবছেন না ফরাসি কোচ। মিডফিল্ডার কন্তেরও ফোকাস ম্যাচের দিকে। আমরা জানি আপনারা প্রতিশোধের কথা বলছেন, কিন্তু ফুটবলে প্রতিশোধ বলে কিছুই নেই, এটা ইতিহাসেরই অংশ। কিন্তু আমি নিশ্চিত নই যে এখানে থাকা এনগোলো কন্তে সে ম্যাচটি দেখেছে কিনা। দলের অধিকাংশ ফুটবলারের জন্ম 2002 সালের পর। সে ম্যাচটি অবশ্যই সেনেগালের জন্য দারুণ অভিজ্ঞতার, তবে এবারের বিশ্বকাপে ফলাফল পক্ষে আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে। প্রতিশোধ নয়, আমরা বিশ্বকাপে শুভ সূচনা করতে চাই। সেনেগাল শক্তিশালী দল, কিন্তু আমার বিশ্বাস তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে। 2 যুগ আগে ফ্রান্সকে যেদিন সেনেগাল হারিয়েছিল, সেদিন সাইডলাইনে ছিলেন পাপে থিয়াও। এবারও একই জায়গায় থাকবেন, তবে সেটা ভিন্ন পরিচয়ে কোচ হিসেবে। ফুটবলার ছাপিয়ে ট্যাকটিশিয়ান পরিচয়ে সেনেগালের জয় দেখতে চান থিয়াও। জানিয়ে রাখলেন তার দল জয় পেলে অবাক হওয়ার কিছু নেই। 2002 সালে আমি বেঞ্চে ছিলাম, এবারও থাকবো। এটা আমার জন্য বিশেষ কিছু। সাম্প্রতিক সময়ে আফ্রিকান ফুটবল বদলে গেছে। সেনেগাল যদি ফ্রান্সকে হারায় তাহলে অবাক হওয়ার কিছু আছে না, কারণ আমাদের বিশ্বমানের ফুটবলার আছে। এমবাপ্পের ফ্রান্স নাকি সাদিও মানের সেনেগাল, 2 যুগ পরের দেখায় কে জিতবে? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।